এই গল্পটা শুনতে চাইলে আগে লাইট জ্বালান, দরজা জানালা বন্ধ করে দিন, আর যদি রাত হয়ে থাকে তাহলে আরো ভালো। কারণ কবরস্থানের ভূত শুধু গল্প না, এটা এমন এক সত্যি ঘটনা যেটা আজও বাতাসে ফিসফিস করে, আর যে শুনেছে সে কখনো একা ঘুমাতে পারে না। গাটা ছোট, মানচিত্রে নাম নাই, শুধু একটা নদীর বাঁকে লুকিয়ে আছে। নাম দেওয়া হয়েছে বাঁশপাড়া। কিন্তু বাইরের লোক যখন আসে তখন বলে ওই যে গা, যেখানে কবরস্থানে রাতে কেউ যায় না। বাঁশপাড়ার কবরস্থানটা গায়ের উত্তর পাশে, একটা পুরনো বটগাছের ছায়ায়। গাছটা এত বড় যে গোটা কবরস্থান ঢেকে রাখে। গাছের ডালগুলো মানুষের হাড়ের মতো বেঁকে আছে, আর গাছের গুঁড়িতে একটা ফাঁক, যেন কেউ চোখ রেখেছে। গায়ের বুড়োরা বলে ওই গাছের নিচে কখনো রাতে যাইস না, ওখানে মাটি নিজে থেকে নড়ে, আর যে কবরের উপর দিয়ে হাঁটবি সে কবরের মালিক তোর পিছু নেবে। কিন্তু সবাই তো বিশ্বাস করে না। রফিক বিশ্বাস করত না। রফিক ঢাকা থেকে এসছে গত মাসে। মায়ের মৃত্যুর পর বাবার সঙ্গে এই গায়ে এসছে। বাবা বলেছিল এখানে শান্তি আছে, শহরের মতো হাঙ্গামা নাই। কিন্তু রফিক জানতো না, শান্তি আর নীরবতা এক জিনিস না। নীরবতা মানে কখনো কখনো ভূতের শ্বাস। প্রথম রাতেই রফিক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে কবরস্থানে দাঁড়িয়ে, চারপাশে কুয়াশা, মাটি ভিজে, যেন কেউ কাঁদছে। হঠাৎ একটা ছোট্ট ছেলে দেখা দিল, মাথায় লাল টুপি, গায়ে ফ্যাকাশে ধুতি, পা দুটো মাটির নিচে ডুবে আছে। ছেলেটা বলল, ভাইয়া আমার হাত খুঁজে দে। রফিক জিজ্ঞেস করল, তোর হাত কই? ছেলেটা হাসল, কিন্তু হাসি থেকে রক্ত পড়ছে। তুমি নিজে খুঁজে দেখো, কবরের নিচে। রফিক চিৎকার করে জেগে উঠল। ঘরে অন্ধকার, কিন্তু মাটির গন্ধ, ভিজে মাটির গন্ধ ঘর ভরে আছে। সে জানালা খুলল। বাইরে কবরস্থানের দিকে একটা ছোট্ট পায়ের ছাপ দেখা যাচ্ছে, যে ছাপগুলো উল্টো দিকে। পরদিন সকালে রফিক বাবাকে স্বপ্নের কথা বলল। বাবা মুখ ভার করে বলল, ওই গায়ের বুড়ো হাজি আছে, তার কাছে যা, সে সব জানে। বুড়ো হাজি বাড়িটা কবরস্থানের পাশেই। ঘরের দেওয়ালে নকশি কাঁথা ঝুলছে, কিন্তু কাঁথার নকশায় কবর, হাড় আর একটা ছোট্ট হাত। হাজি চোখ বন্ধ করে বসেছিল। যখন রফিক ঢুকল তখন সে চোখ খুলল আর বলল, তুই ওর ডাক শুনেছিস? কার ডাক? রফিক জিজ্ঞেস করল। তৌহিদের। হাজি বলল, ওই যে 8 বছরের ছেলে, যে 12 বছর আগে কবরস্থানে মাটির নিচে জীবিত পুঁতে ফেলা হয়েছিল। রফিকের গা ছমছম করে উঠল। কেন? কে পুঁতেছিল? হাজি একটা পাত্র থেকে 5 ফোড়ন তেল নিয়ে মাটিতে ছিটিয়ে দিল। ওর বাবা নিজেই পুঁতেছিল, কারণ তৌহিদ জন্মেছিল দুষ্টু আত্মা নিয়ে। গায়ের মানুষ বলেছিল ও ভূতের ছেলে, ও বড় হলে সবাইকে মারবে। কিন্তু সে তো শুধু একটা ছেলে। হ্যাঁ, কিন্তু ওর চোখে ছিল কালো জল, আর ও রাতে কবরের মাটি খেত। রফিক হাসল না, কারণ সে গত রাতে দেখেছে মাটি ভিজেছিল। হাজি রফিককে একটা নকশি কাঁথা দিল। এটা তৌহিদের মায়ের সেলাই করা। ও মরার আগে এটা বানিয়েছিল। কাঁথার প্রতিটা সূচফোড়ায় ওর কান্না আছে। রফিক কাঁথা নিয়ে বাড়ি ফিরল। রাতে ঘুমানোর সময় কাঁথা গায়ে দিল। ঘুম আসলো না। হঠাৎ কাঁথার উপর থেকে একটা হাত বেরিয়ে এলো, ছোট্ট, হাড় চামড়া, আঙুলগুলো মাটি মাখা। রফিক চিৎকার করে উঠল, আলো জ্বালালো। কাঁথা স্বাভাবিক, কিন্তু কাঁথার এক কোণায় একটা নতুন সূচের ছোপ, যেন কেউ এক্ষুনি সেলাই করেছে। পরের রাতে রফিক আর ঘুমাতে পারল না। সে জানালা দিয়ে কবরস্থানের দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখল একটা ছোট্ট ছায়া কবরের মাঝে মাঝে হাঁটছে। রফিক পায়জামা পরেই বাইরে বেরিয়ে গেল, হাতে একটা মোবাইল টর্চ। কবরস্থানে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। মাটি নরম, যেন কেউ এখনই হাঁটেছে। সে একটা কবরের কাছে গেল। কবরটার উপর লেখা, তৌহিদ, 2008-2016। কবরের মাটি খসে পড়ছে। রফিক হাত দিয়ে মাটি সরালো। ভিতরে একটা হাত, ছোট্ট, সাদা, আঙুলগুলো কুঁকড়ে আছে, যেন কিছু ধরার চেষ্টা করছে। রফিক চিৎকার করে পিছনে হাঁটু গেড়ে বসে পড়ল। তখনই পিছন থেকে একটা গলা বলল, ভাইয়া আমার হাত পেয়েছ? রফিক মাথা ঘুরিয়ে দেখল তৌহিদ। চোখ দুটো কালো জলে ভরা, মুখে মাটি, গায়ে ধুতি ছেড়ে গেছে, আর গলায় একটা লাল সুতো, যেন কেউ গলায় দড়ি দিয়েছে। তুমি কেন আমাকে জাগালে? আমি তো শান্তিতে ছিলাম। রফিক দৌড়ে পালালো। পিছন থেকে শুনল, তুমি আমার হাত নিয়ে গেছো, তুমি আমার হাত ফেরত দেবে না? পরদিন রফিক বাবাকে সব বলল। বাবা বিশ্বাস করল না। স্বপ্ন দেখেছিস, ভয় পেয়েছিস। কিন্তু রফিক জানত এটা স্বপ্ন না। সে আবার বুড়ো হাজির কাছে গেল।
হাজি বলল, তৌহিদ তোর পিছু নিয়েছে। এখন সে তোর ঘরে ঢুকবে, তোর স্বপ্নে ঢুকবে, তোর শ্বাসে ঢুকবে। কি করব আমি? 3 জিনিস করবি। 1, ঘরের কোনায় 5 ফোড়নের তেল রাখবি। 2, রাতে কখনো একা ঘুমাবি না। আর 3, কখনো কবরস্থানে যাবি না। রফিক সব করল, কিন্তু রাতে যখন ঘুমোলো 5 ফোড়নের তেলের পাত্রটা উল্টে গেছে, আর তেলের জায়গায় কালো জল। রফিক বুঝল শুধু ভয় পেলে হবে না, সে তৌহিদের গল্প জানতে চায়। সে গায়ের এক বুড়িকে খুঁজে বার করল, যে বুড়ি তৌহিদের মায়ের বন্ধু ছিল। বুড়ি কাঁদতে কাঁদতে বলল, তৌহিদের মা নিরীহ ছিল, কিন্তু গায়ের লোক ওকে জাদুকরি বলতো, কারণ ও রাতে কবরে গিয়ে ফুল দিত। ও বলতো, আমার ছেলে ভূত না, ও শুধু অন্যদের মতো খেলতে চায়। তারপর কি হলো? ওর বাবা রাগ করে তৌহিদকে কবরে পুঁতে দিল। মা চিৎকার করে মারা গেল, কিন্তু মরার আগে বলেছিল, আমার ছেলে কখনো শান্তি পাবে না যতক্ষণ না ওর হাত ফেরত পায়। কিন্তু হাত? কি হাত? বুড়ি ফিসফিস করে বলল, ওর ডান হাত কেটে নিয়েছিল গায়ের মানুষ। বলেছিল ওর হাতে শয়তানের ছাপ আছে। রফিকের মনে পড়ল, নকশিকাথায় একটা হাতের ছবি ছিল, আর কবরে যে হাত দেখেছে সেটা ডান হাত। রফিক গায়ের পুরনো মসজিদের পেছনে একটা পুরনো কুয়ো খুঁজে পেল। গায়ের লোক বলে ওই কুয়োতে অনেক কিছু ফেলা হয়েছে। সে কুয়োর ধারে গেল। ভিতরে অন্ধকার। হঠাৎ কুয়ো থেকে একটা শব্দ, টু টু টু, যেন কেউ হাত দিয়ে কুয়োর দেওয়ালে আঘাত করছে। রফিক একটা রশি বেঁধে নিচে নামল। নিচে পানি নেই, শুধু কাদা আর হাড়। হঠাৎ তার পা কিছু ছুঁয়ে ফেলল। সে হাত বাড়িয়ে টানল। একটা শুকনো হাত, আঙুলে একটা লাল সুতো। হাতটা নিয়ে সে কবরস্থানে দৌড়ে গেল। তৌহিদের কবরের সামনে দাঁড়িয়ে বলল, তোর হাত এখানে নে। মাটি নড়ে উঠল। কবর থেকে একটা হাত বেরিয়ে এলো, আর রফিকের হাত থেকে হাতটা নিয়ে নিল। সে রাতে রফিক শান্তিতে ঘুমালো। কিন্তু ভোরবেলা যখন জাগলো, তার বিছানার পাশে একটা ছোট্ট পায়ের ছাপ, আর বাতাসে একটা গন্ধ, ভিজে মাটি আর গোলাপের গন্ধ। সে জানালা দিয়ে তাকালো। কবরস্থানে তৌহিদ দাঁড়িয়ে আছে। এবার ওর মুখে হাসি, আর ওর ডান হাত আবার জুড়ে গেছে। তৌহিদ হাত নেড়ে বিদায় জানালো, তারপর মাটির ভিতর ডুবে গেল। বটগাছের ডালগুলো নড়ে উঠল, যেন কেউ আশীর্বাদ করছে। রফিক ভাবল সব শেষ, কিন্তু 1 মাস পর গায়ের আরেক ছেলে কবরস্থানে হারিয়ে গেল। লোকেরা খুঁজে পেল না, কিন্তু রফিক জানে তৌহিদ এখন একা নয়, ও এখন আরেক ছেলে নিয়ে খেলছে, কারণ ভূতেরাও বন্ধু চায়। তুমি কি ভাবছো এটা শেষ? না, ভূতের গল্প কখনো শেষ হয় না। ওরা শুধু অপেক্ষা করে তোমার মতো কারোর জন্য, যে রাতে কবরস্থানে হাঁটবে। তাই আজ রাতে যদি কেউ তোমাকে ডাকে, ভাইয়া আমার হাত খুঁজে দে, তুমি কি যাবে? হরর বাংলা, যেখানে ভয় শুধু গল্প না, অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করো যদি সাহস থাকে।